হ্যালো, কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের পেড ব্যাচ আমি ইতিমধ্যে শুরু করে দিয়েছি এবং এটা হচ্ছে সেই পেড ব্যাচের প্রথম ভিডিও। আজকে তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো যে আজকে আমি পড়াবো 3 কোশ্চেন। তবে তার আগে তোমরা যদি ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের পরীক্ষায় একটা সুন্দর গাইডেন্সের সাথে 35 থেকে 40-এর মধ্যে নাম্বার পেতে চাও, তাহলে আমি তোমাদের বলবো অবশ্যই তোমরা ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের ব্যাচটা কিনে নাও। আমরা একটুখানি ব্যাচ সম্বন্ধে আগে জেনে নিই, তারপর আমরা কন্টিনিউ করব আমাদের আজকের পড়াটা। দেখো, আমি এখানে ব্যাচের মধ্যে কি তোমাদের দেবো। ব্যাচের মধ্যে প্রোজ, পোয়েম, ড্রামার সমস্ত কিছু কমপ্লিট ডিটেলসে পড়ানো থাকবে। তার সাথে ডিটেল ভোকাবুলারি তোমাদের যেরকম থার্ড সেমিস্টারে পড়িয়েছিলাম ঠিক সেরকমই থাকবে। আর তার সাথে প্রত্যেকটা পিডিএফ খুব ভালোভাবে আমি তোমাদেরকে দেবো এবং তার সাথে 2 নাম্বার এবং 6 নাম্বার বা 5 নাম্বারের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো এত সুন্দরভাবে সাজেশন ওয়াইজ তোমাদেরকে দিয়ে দেবো, যেখানে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি বাইল্যাঙ্গুয়ালও রেখেছি, অর্থাৎ বাংলা এবং ইংলিশ দুটোই থাকবে। ইংলিশে তোমাদের লিখতে হবে বটে, কিন্তু বোঝার জন্য একটু বাংলা হলে আমাদের ভালো হয়, তাই আমি একটুখানি প্রত্যেকটা লাইনকে ধরে ধরে বাংলাও রেখে দিয়েছি। ঠিক আছে, তো খুব সুন্দরভাবে আমি প্রত্যেকটা পিডিএফকে তোমাদের তৈরি করে দিয়েছি। তো এই সমস্ত কিছু থাকবে। এছাড়া আমি একটা স্পেশাল ভোকাবুলারি তোমাদেরকে করাবো, যেখানে 1000টা ভোকাবুলারি থাকবে, যেগুলো তোমাদের রাইটিংকে খুব ভালোভাবে ইমপ্রুভ করবে এবং তোমরা পরীক্ষার খাতায় খুব ভালোভাবে রাইটিং লিখতে পারবে। সেরকম টার্গেট করেই আমি এই 1000টা ভোকাবুলারি তোমাদেরকে শেখাবো। ঠিক আছে, এখানে মুখস্থ করার কোনো দরকার নেই। 1000টা ভোকাবুলারি আমি এমনভাবে পড়াবো তোমাদের মুখস্থ হয়ে যাবে। সুন্দর করে নিমোনিক টেকনিক ব্যবহার করে তোমাদেরকে পড়াবো। এছাড়া আমাদের এবারে যে গ্রামারের সিলেবাসে যতগুলো চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টারকে আমি ধরে ধরে তোমাদেরকে ভিডিওতে পড়াবো এবং তার সাথে রাইটিং কিভাবে লিখতে হয়, কিভাবে একটা সেন্টেন্সকে ভাববে, তৈরি করবে, সেই সমস্ত কিছু থাকবে। এছাড়া আমি কিছু আরও এক্সট্রা ইনফরমেশন তোমাদের দিচ্ছি। দেখো, ক্লাসের মধ্যে আমি রেকর্ডেড ভিডিও তোমাদের দেবো, যেহেতু এগুলোতে একটুখানি অসুবিধা হয় লাইভ ক্লাস করলে। লাইভ ক্লাসে অনেকের অনেক ডাউট থেকে যায়, তো সেই ডাউট সলভ করার জন্য আমি প্রত্যেক সপ্তাহে একটা ডাউট ক্লাস তোমাদের দেবো। লাইভ এটা হবে, হ্যাঁ, আমার সাথে তোমরা ডাইরেক্ট ইন্টারঅ্যাক্ট করতে পারবে। এছাড়া সেদিন যে ডাউট ক্লাস থাকবে সেই প্রত্যেক সপ্তাহতেই তোমাদের প্র্যাকটিসও একটুখানি আমি করিয়ে দেবো। তো ডাউট প্লাস প্র্যাকটিস এই দুটোই থাকবে সপ্তাহে একটা দিন। আর তার সাথে আমাদের এই ব্যাচের ডিউরেশন রয়েছে অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত। জানুয়ারি তোমাদের ফেব্রুয়ারিতে 13 তারিখে পরীক্ষা হবে ইংলিশ, তো তার আগে আমাদের ব্যাচ কমপ্লিট হয়ে যাবে এবং আশা করছি তোমরা যদি এই ব্যাচে এনরোল করো, খুব ভালোভাবে যদি পড়ো, তাহলে আমি বলবো যে তোমাদের 40-এ 40 নাম্বারও তুলতে পারো। ঠিক আছে, এতটুকু গ্যারান্টি আমি তোমাদের দিচ্ছি, কারণ যতটুকু আমি এখানে সাজেশন হিসেবে দেবো, এতদিন ধরে আমি যে সাজেশন দিয়ে এসেছি সবাই কমন পেয়েছে, তোমরাও কমন পাবে। ঠিক, এবার সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এত কিছু একটা ব্যাচের মধ্যে থাকবে, ভিডিও থাকবে, প্লাস তার সাথে তোমরা যখন খুশি ভিডিও দেখতে পারবে। তো এক্সট্রা করে তোমাদের কোনো সহায়িকা বা কোশ্চেন ব্যাংক কেনারও দরকার পড়বে না। সাজেশনের মধ্যে আমি যতটুকু দেবো ততটুকুই যদি তোমরা পড়ে যাও, পরীক্ষায় আরাম করে 100% কমন পাবে, আমি তোমাদের বলে দিচ্ছি। তো এই এত কিছু আমি ব্যাচের ফিস যদি বলি, দেখো ব্যাচের ফিস আমি তোমাদের রেখেছি 499 টাকা। এত কম দামে একটা কোশ্চেন ব্যাংক বা একটা যদি তোমরা সহায়িকা কিনতে যাও, এর থেকে অনেক বেশি দাম পড়ে যাবে। তো 499 টাকায় তোমরা অবশ্যই আমি বলবো এই ব্যাচটা কিনে নাও। তো ব্যাচ কেনার জন্য তোমরা আমাকে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারে, অথবা তোমরা ডাইরেক্টলি এই নাম্বারে পেমেন্ট করতে পারো, ইউপিআই পেমেন্ট 499 টাকার, অথবা এখানে কিউআর কোড আছে, তোমরা কিউআর কোড দিয়েও আমাদেরকে পেমেন্ট করতে পারো এবং তারপরে অবশ্যই তোমাদের স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে শেয়ার করে দেবে। হোয়াটসঅ্যাপের ডাউট গ্রুপ আছে, তোমরা সেখানে জয়েন করে শেয়ার করতে পারো, অথবা আমাকে পার্সোনালি তোমরা শেয়ার করতে পারো, যাতে আমি দেখতে পারি যে তোমরা পেমেন্ট করেছো এবং তোমাদেরকে আমরা ঠিকঠাকভাবে ব্যাচে অ্যাডমিট করে দিতে পারি। ঠিক আছে, তো এটা গেল ব্যাচ ডিটেলস। এবার আমরা আসছি আমাদের আসল পড়ায়, 3 কোশ্চেন্স। তো এই প্রশ্নটাই আমি আগে শুরু করছি। কেন? কারণ এই প্রশ্নটা একদিকে যেমন সহজ, সেরকমই তোমাদের পড়তেও খুব ভালো লাগবে। আর আমি রেকমেন্ড করব যে এই প্রশ্ন থেকেই তোমরা 2 নাম্বারের প্রশ্ন এবং 6 নাম্বারের প্রশ্ন দুটোই রেডি করে নাও। ঠিক আছে, তো এই প্রশ্নটা শুরু করার আগে আমরা একটুখানি অথর সম্বন্ধে জেনে নিই।
এখানে খুব একটা ডিটেলসে জানার দরকার নেই, যেহেতু আমরা এমসিকিউ করছি না, 2 নম্বর এবং 6 নম্বরের প্রশ্নকে টার্গেট করছি, তাই ছোট্ট করে একটুখানি লেখক সম্বন্ধে জেনে নেওয়াটা দরকার। এখানে দেখো লেখকের পুরো নাম হচ্ছে লেভ নিকোলেভিচ টলস্টয়, বা যাকে ছোট করে বলা হয় লিও টলস্টয়। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1828 সাল থেকে এবং মারা যান 1910 সালে। তো এই যে সময়কালটা ভারতের দিক থেকে যদি আমরা দেখি, তো এই সময়কালটা হচ্ছে গান্ধীজির সময়কাল। তো এখানে লেখক যে লেখাগুলো লিখতেন সেগুলো গান্ধীজিও পড়তেন। ঠিক আছে, আমরা একটুখানি পরে এই রেফারেন্স পাবো। তো আগে আমরা শুরু করছি জীবন এবং শৈশব দিয়ে লেখকের। লিও টলস্টয় 1828 সালে রাশিয়ার ইয়াসনায়া পলিয়ানায় এক অভিজাত পরিবারে জন্ম নেন। 9 বছর বয়সের আগেই বাবা মাকে হারিয়ে ফেলেন এবং আত্মীয়দের তত্ত্বাবধানে বড় হন। কাজান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করলেও পরে তার পড়াশোনায় সেরকম আগ্রহ ছিল না, যার জন্য তিনি পড়াশোনা ছেড়ে দেন। তো আমরা দেখতে পাচ্ছি যে লিও টলস্টয়েরও ছোটবেলায় পড়াশোনার দিকে খুব একটা আগ্রহ ছিল না, যার জন্য তিনি পড়াশোনা ছেড়ে দেন। কেন তার আগ্রহ ছিল না? তার কিসের প্রতি আগ্রহ ছিল? তার আগ্রহ ছিল যুদ্ধে। দেখো লেখা আছে সামরিক জীবন। 1850 সালের দশকে রুশ সেনাবাহিনীতে, রাশিয়া তো রুশ সেনাবাহিনী, তো রুশ সেনাবাহিনীতে তিনি যোগ দেন এবং ক্রিমিয়ান যুদ্ধে অংশ নেন। যুদ্ধের অভিজ্ঞতা তার লেখার উপর গভীর প্রভাব ফেলে এবং যুদ্ধের পর মানুষ যেমন রিটায়ার হয়, তো এখানে লেখকও রিটায়ার হয়েছিলেন এবং তারপরে তিনি লেখালেখি শুরু করেছিলেন এবং তার লেখালেখির মধ্যে এই যুদ্ধ বা যুদ্ধ রিলেটেড সমস্ত কিছুর অভিজ্ঞতা আমরা খুব ভালোভাবে পাবো। এরপর আসছি আমরা সাহিত্য জীবনে। দেখো তিনি তিনটে তার যে জীবন দশা, চাইল্ডহুড, বয়হুড আর ইউথ, ঠিক আছে, এই তিনটে জীবন দশায় তিনি নিয়ে একটা উপন্যাস লিখেছিলেন, যেটাকে ট্রিওলজি বলা হয়। একসঙ্গে তিনটেরই রেফারেন্স আমরা পাবো। তো এই ট্রিওলজিটা, টলস্টয়ের লেখা ট্রিওলজি, তো এটা খুবই খ্যাতি অর্জন করেছিল। এছাড়া তিনি ওয়ার অ্যান্ড পিস, যেটা 1869 সালে লেখেন, আন্না কারেনিনা, যেটা 1877 সালে তিনি লিখেছিলেন, সেটা তাকে বিশ্বখ্যাত করে তোলে। তার লেখায় জীবনের অর্থ, নৈতিকতা ও মানবতার প্রশ্ন উঠে আসে। তো তার লেখার মধ্যে দিয়ে আমরা নৈতিকতা, জীবনের যে আসল অর্থ, মানবতা, এই সমস্ত কিছু বিষয় নিয়ে পাবো। চলো এরপরে আমরা যাচ্ছি পরবর্তী জীবন ও দার্শনিক ভাবনা। তো 1870-এর দশকের শেষের দিকে তিনি গভীর মানসিক ও আধ্যাত্মিক পরিবর্তনের মধ্যে দিয়ে যান। তো তার মধ্যে জীবনের যে শেষ সময়টা ছিল, সেই সময় একটা মানসিক ও আধ্যাত্মিক পরিবর্তন আসে এবং সেটা তিনি কেন আসেন সেটা আমরা একটু পরে জানছি। তো এখানে বলছে তিনি ধন সম্পদ ত্যাগ করে সরল জীবন গ্রহণ করেন। তিনি অহিংসা, সত্যনিষ্ঠা, নিরামিষ ভোজন ও মানবতার প্রচার করেন। মহাত্মা গান্ধীর ওপর তার চিন্তার গভীর প্রভাব পড়ে। তো মহাত্মা গান্ধী, যিনি এই লেখকের বই পড়তেন, তিনিও লেখকের কাছ থেকে খুব গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। মৃত্যু হয় তার 1910 সালে রাশিয়ার আস্তাপোভোতে। তো আস্তাপোভো নামক একটা জায়গায় রাশিয়ার তার মৃত্যু হয়। তার মানে জীবন দশা তার বেশিরভাগ জীবনটাই রাশিয়াতেই কেটেছিল। রাশিয়াতে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন এবং তারপর যুদ্ধ অবসরে তিনি যুদ্ধ থেকে যখন অবসর নেন, তখন তিনি একটা আধ্যাত্মিক পরিবর্তনের মধ্যে দিয়ে যান। তিনি খুব সহজ সরল জীবনযাপন করতে শুরু করেন, ধনসম্পদ ত্যাগ করে, এবং তার যে লেখালেখির মধ্যে সেই সমস্ত কিছু জিনিস আমরা পাবো, অহিংসা, সত্যনিষ্ঠা, এই সমস্ত কিছু জিনিস পাবো। মহাত্মা গান্ধীও তার প্রতি খুবই আর কি প্রভাবিত ছিলেন। চলো এরপরে আমরা আসছি আমাদের যে 3 কোশ্চেন যেটা আমরা আজকে পড়বো, সেটার ছোট্ট করে সামারিটায়। এটা আমি তোমাদের যখন সিলেবাস এবং স্ট্র্যাটেজি শেয়ার করেছিলাম তখনও আলোচনা করেছিলাম, আজকেও আমি একবার খুব সুন্দর করে আলোচনা করে দিচ্ছি। লেখা আছে এই গল্পটার মধ্যে থেকে আমরা কি কি জানতে পারবো। দেখো বলছে একজন সম্রাট বা যাকে জার বলা হয়, বর্গীয় জ আকার ও জার উচ্চারণ হবে, TSAR, এটা জার বলা হয়। রাশিয়ার যিনি সম্রাট বা রাজা হন তাকেই জার বলা হয়। তো তিনি খুব দুশ্চিন্তা ছিলেন। সে ভেবেছিল যদি আমি সব সময় ঠিক কোন সময় কি কাজ করতে হবে সেটা জানতাম, কার
কারা আমার জন্য সবচেয়ে দরকারি মানুষ সেটা জানতাম, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি সেটা জানতাম, তাহলে আমার জীবনে আর কোনো ভুল হতো না। সে রাজ্যে ঘোষণা করে দিল যে এগুলোর উত্তর দেবে তাকে তিনি পুরস্কার দেবেন। অনেক জ্ঞানী লোক এলো, কিন্তু সবার উত্তর আলাদা আলাদা হলো। এবার বিভিন্ন ধরনের মানুষ হয়, বিভিন্ন মানসিকতার মানুষ হয়, বিভিন্ন মানুষের মনে আলাদা আলাদা ভাবনা চিন্তা থাকে, তো তাই জন্য মানুষের উত্তরও আলাদা আলাদা হতে পারে। তো এখানে যে সমস্ত জ্ঞানী ব্যক্তিরা রাজার দরবারে এসেছিল তাদের উত্তরও আলাদা আলাদা ছিল। কি কি উত্তর ছিল? বলছে কেউ বলছে ক্যালেন্ডার বানিয়ে নাও, কেউ বলছে সবসময় সতর্ক থাকো, আবার কেউ বলছে মন্ত্রীদের সঙ্গে আলোচনা করো, কেউ আবার বলল জ্যোতিষ বা জাদুকরকে জিজ্ঞাসা করো। কারোর মতে সবচেয়ে দরকারি মানুষ হলো ডাক্তার, কারোর মতে সৈনিক, আবার কারোর মতে পুরোহিত। তো আলাদা আলাদা মানুষ, আলাদা আলাদা বিচার। কেউ বলল সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো বিজ্ঞান, আর কেউ আবার বলছে যুদ্ধ করা গুরুত্বপূর্ণ, কেউ বলছে ধর্ম গুরুত্বপূর্ণ। তিনি সবার উত্তরেই অসন্তুষ্ট হয়েছিলেন। শেষে তিনি এক সন্ন্যাসী বা হারমিটের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি বনের ভেতরে থাকতেন। এই যে সন্ন্যাসীটা, তিনি বনের ভেতরে থাকতেন। সাধারণ মানুষ ছাড়া তিনি কারোর সাথে দেখা করতেন না। এবার সম্রাট, তিনি তো একজন উচ্চমানের লোক, তো সাধারণ মানুষের সাথে তিনি দেখা করেন, তো সম্রাটের সঙ্গে তিনি দেখা করবেন কেন? তাই সম্রাট একটা বুদ্ধি বার করলো। তিনি সাদাসিধে পোশাকে সেই সন্ন্যাসীর কাছে গিয়ে পৌঁছালো এবং তাকে 3টে প্রশ্ন জিজ্ঞাসা করলো। সন্ন্যাসী তার কথার কোনো উত্তর দিল না, শুধু মাটি খুঁড়ছিলেন। তো তিনি তার কাজে ব্যস্ত ছিলেন, তাই সন্ন্যাসীকে সাহায্য করতে তিনিও কি করলেন, মাটি খুঁড়তে শুরু করলেন। তখনই হঠাৎই এক আহত মানুষ রক্তাক্ত অবস্থায় এসে পড়লো। সম্রাট তখন তার ক্ষত পরিষ্কার করলো। এবার একটা যে কোনো আহত মানুষ, যদি তুমি দেখো না একটা আহত মানুষ পড়ে আছে, তুমি সাহায্য করবেই। তো সম্রাটও ঠিক একইভাবে তার সাহায্য করলো, তার ক্ষত পরিষ্কার করে দিল, ব্যান্ডেজ করলো, জল দিল এবং তার জীবন বাঁচালো। পরদিন সকালে আহত মানুষ বলল সে সম্রাটের আসলে শত্রু, তাকে মারতে এসেছিল, কিন্তু সম্রাটই তার জীবন বাঁচিয়েছে, তাই সে ক্ষমা চাইলো এবং বন্ধু হয়ে গেল। তো এই সমস্ত দৃশ্যটা সন্ন্যাসী খুব ভালোভাবে দেখলো এবং সন্ন্যাসী শেষমেশ সম্রাটকে উত্তর দিল যে তুমি নিজেই তোমার উত্তর পেয়ে গেছো। সবচেয়ে দেখো গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এখন, অর্থাৎ বর্তমানটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ এই মুহূর্তে কাজ করার ক্ষমতা আসে। একটা মানুষের কাজ করার ক্ষমতা কখন থাকে? বর্তমান সময়, যখন সে কাজ করতে সক্ষম। তাই এই সময়টাই তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে দরকারি মানুষ হলো যার সাথে তুমি এখন আছো, মানে তোমার আশপাশে যারা আছে, যার সাথে তুমি এখন সময় কাটাচ্ছ, তারাই এখন তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো কি? তার উপকার করা, মানে যার আশপাশে তুমি আছো তাকেই উপকার করা, তাকেই সাহায্য করাই হচ্ছে তোমার প্রধান ধর্ম। তো এখান থেকে আমরা সহজ কি শিক্ষা পেলাম যে ভবিষ্যৎ নিয়ে ভেবে কোনো লাভ নেই, বর্তমানটাই হচ্ছে আসল। আমাদের যে চারিপাশে যারা আছে তারাই হচ্ছে আমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। মানুষের উপকার করাই হচ্ছে জীবনের আসল উদ্দেশ্য। তো একটা মানুষ যখন সমস্যায় পড়ে তার যে সাহায্য করে যে খুশিটা পাওয়া যায়, সেটাই হচ্ছে জীবনের আসল উদ্দেশ্য। তো আশা করছি তোমরা বুঝতে পারলে 3 কোশ্চেন্স এই গল্পটা পড়ে আমরা কি জানতে পারবো এবং এর মূল সামারিটা কি। চলো এরপরে আমরা একটা ছোট্ট জিনিস দেখে নিই, যেটা হচ্ছে প্যারাবেল। দেখো প্যারাবেল জিনিসটা হচ্ছে একটা টার্ম, এটা হচ্ছে এক ধরনের নৈতিক বা ধর্মীয় শিক্ষা দেওয়া গল্প। মানে যে গল্পটা পড়ে আমরা নৈতিক কিছু জিনিস জানতে পারবো যেটা নীতিগত দিক থেকে, এবং ধর্মীয় কিছু শিক্ষা পাবো, সেটাই হচ্ছে প্যারাবেল। তো সাধারণত এই গল্পগুলো কি হয়, ছোট হয় ও সহজ ভাষায় বর্ণনা করা হয়, কিন্তু এর মধ্যে এক গভীর জীবনবোধ বা শিক্ষা লুকিয়ে থাকে। এই ধরনের গল্পে সাধারণত কিছু চরিত্র ও ঘটনা থাকে যেগুলো সাধারণত কাল্পনিক হয়, কিন্তু তাদের মাধ্যমে লেখক আসলে মানুষের জীবন, আচরণ বা নৈতিকতার উপর কোনো বার্তা দিতে চান। এখানে আমরা যে লিও টলস্টয়ের 3 কোশ্চেন যে গল্পটা পড়বো সেটা হচ্ছে একটা প্যারাবেল, কারণ এর মধ্যেও আমরা কি পাবো, একটা গল্প পাবো, সহজ সরল গল্প, এবং যেখান থেকে আমরা কিছু নৈতিক জ্ঞান, কিছু ধর্মীয় জ্ঞান পাবো। যেখানে আমাদের বলা হয়েছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এখন, সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছে যাদের সঙ্গে আমরা আছি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তাদেরকেই সাহায্য করা।
তো এবার আমরা আসছি যে লিও টলস্টয় এই গল্পটা কেন লিখেছিলেন, এই গল্পটা লেখার পেছনে কারণ বা অনুপ্রেরণা কি ছিল। দেখো আমরা এর আগেই পড়েছি যে লিও টলস্টয় জীবনে অনেক কিছু দেখেছিলেন, তিনি যুদ্ধ করেছিলেন, যুদ্ধে অনেক মারকাট দেখেছিলেন এবং তারপরে তিনি জীবনে মানে ধর্মীয় আর কি সন্ন্যাসীতে পরিণত হয়েছিলেন। জীবনের সমস্ত সুখ সম্পদ সেই সমস্ত কিছু ত্যাগ করে জীবনকে সহজ ও সাধারণ করে তুলেছিলেন এবং সেই সময় তিনি কিছু উপলব্ধি করেছিলেন। দেখো যদি আমরা এটা পড়ি, লিও টলস্টয় জীবনের শেষ ভাগে এক গভীর আধ্যাত্মিক ও নৈতিক সংকটে পড়েছিলেন। তো এই একটা আধ্যাত্মিক এবং নৈতিক সংকটে পড়েছিলেন, সেই সংকটটা কি বলছে, 1870-এর শেষের দিকে তিনি নিজের জীবনের অর্থ এবং ঈশ্বরের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করতে শুরু করেন। মানে মানুষ কেন জন্মায়, মানুষের জীবনের আসল অর্থ কি, জন্মাচ্ছে মরে যাচ্ছে, তো এটাই কি আসল উদ্দেশ্য? নিশ্চয়ই না। জীবনের উদ্দেশ্যটা কি, কেন ভগবান আমাদের পাঠায়, সেই উদ্দেশ্যটা জানতে তিনি প্রশ্ন করেছিলেন যে কেন পাঠায়, এবং তিনি ঈশ্বরের অস্তিত্ব নিয়েও প্রশ্ন করেছিলেন যে ঈশ্বর আদৌ কি আছে। এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে তিনি কি করেন, তিনি সমস্ত ধনসম্পদ, খ্যাতি, সামাজিক অবস্থান এই সমস্ত কিছু ত্যাগ করে অনেক দূরে চলে যান এবং আত্ম অনুসন্ধান ও ধর্মীয় ভাবনায় মন দেন। তো এরপরে তিনি লেখালেখি আর কি শুরু করেন, যার জন্য তার লেখার মধ্যে আমরা এই সমস্ত সাধারণ জিনিসগুলোকে খুঁজে পাবো, ঠিক আছে, বিভিন্ন ধর্মীয় জিনিসগুলোকে খুঁজে পাবো। এখান থেকে তিনি একটা ছোট্ট অভিজ্ঞতা পান। কি অভিজ্ঞতা পান? যে তিনি বুঝতে পারেন জীবনের আসল উদ্দেশ্য হলো মানব কল্যাণ করা, মানে মানুষের সাহায্য করা, মানুষকে সেবা করা, সেটাই হচ্ছে জীবনের আসল উদ্দেশ্য। ভগবান এই জন্যই আমাদের পাঠায় এবং মনের মধ্যে সবসময় দয়া এই ভাবটা রাখতে হবে, সৎ কাজ করতে হবে। এবং তিনি বড় বড় উপন্যাস না লিখে সাধারণ মানুষের বোধগম্য ভাষায় নৈতিক শিক্ষামূলক গল্প বা যেটাকে আমরা প্যারাবেল বলে, এই আগে দেখলাম, সেই রকম প্যারাবেল লিখতে শুরু করেন। তো তিনি বেশিরভাগ তার গল্পগুলোর মধ্যে এই প্যারাবেল আকারেই পাবো, মানে যেখানে খুব ছোট্ট করে খুব সহজ করে তিনি জীবনের আসল উদ্দেশ্যগুলোকে তুলে ধরেছিলেন। 3 কোশ্চেন এই গল্পটাও সেই ধারার একটি দৃষ্টান্ত। এখানে আমরা দেখতে পাবো যে এটা আমরা পড়েছি যে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো এখন, সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ হলো যে যারা আমাদের আশপাশে আছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো তাদেরই সেবা করা। এক কথায় বললে এটাই হচ্ছে এই পুরো গল্পটার সামারি, যে বর্তমান সময়ে অন্যের উপকার করাই হচ্ছে আমাদের দায়িত্ব। যে লোকটি তোমার সামনে আছে তার কল্যাণই হচ্ছে তোমার প্রথম কর্তব্য, ঠিক আছে। তো এটাই হচ্ছে এই গল্পটার মূল সামারি বা মূল বিষয়বস্তু, ঠিক আছে। চলো এরপর আমরা এক এক করে লাইন ধরে ধরে প্রত্যেকটা লাইনের মানে দেখব এবং তার সাথে ডিটেল ভোকাবুলারি তো আছে। তো আমরা এবার ঠিক একইভাবে যেরকম 3rd সেমিস্টারে পড়েছিলাম, তোমাদের যেরকম পছন্দ ছিল সেরকম ভাবে আমি স্লাইড তৈরি করেছি। লেখা আছে ইট ওয়ান্স অকার্ড, একদিন মনে হলো, অকার্ড মানে হচ্ছে ঘটেছিল বা মনে হয়েছিল, একদিন মনে হয়েছিল, টু এ সার্টেন জার মানে একজন রাজার, রাশিয়ার একজন রাজার একদিন মনে হয়েছিল দ্যাট ইফ হি অলওয়েজ নিউ, যদি তিনি সবসময় জানতেন, দ্য রাইট টাইম, ঠিক সময়টা, এভরিথিং, যে কোনো কাজ শুরু করার জন্য, মানে যে কোনো কাজ শুরু করার জন্য যদি ঠিক সময়টা তিনি জানতেন। এছাড়া ইফ হি নিউ, যদি তিনি জানতেন, হু ওয়্যার দ্য রাইট পিপল, কারা উপযুক্ত মানুষ, টু লিসেন টু মানে যাদের কথা শোনা উচিত, অ্যান্ড হুম টু অ্যাভয়েড এবং কাদেরকে এড়িয়ে চলা উচিত, অ্যান্ড অ্যাবভ অল এবং তারও ওপরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ইফ হি অলওয়েজ নিউ, যদি তিনি সবসময় জানতেন, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কি, হি উড নেভার ফেল, তিনি কখনোই ব্যর্থ হতেন না, ইন এনিথিং হি মাইট আন্ডারটেক, আন্ডারটেক মানে হচ্ছে হাতে নেওয়া বা দায়িত্ব নেওয়া, মানে যে কাজটাই তিনি করতেন বা হাতে নিতেন সেটাতে তিনি ব্যর্থ হতেন না। তাহলে আমরা কি পড়লাম একবার সংক্ষেপে দেখে নিই, যে একজন রাজা ভাবলেন যদি তিনি সবসময় জানতেন যে ঠিক কোন সময় কোন কাজটা শুরু করতে হবে, কার কথা তিনি শুনবেন আর কার কথা এড়িয়ে চলবেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে দরকারি কাজ কোনটা সেটা যদি তিনি জানতেন তাহলে তিনি কোনো কাজেই ব্যর্থ হতেন না। চলো এরপরে
অ্যান্ড দিস থট হ্যাভিং অকার্ড টু হিম, এই চিন্তাটা মাথায় আসতেই হি হ্যাড ইট প্রোক্লেমড, তিনি ঘোষণা করে দিলেন। প্রোক্লেমড মানে হচ্ছে ঘোষণা করা বা প্রচার করা। থ্রু আউট হিজ কিংডম, কিংডম মানে হচ্ছে রাজত্ব বা যে রাজ্য সেটা, তো সারা রাজ্য জুড়ে তিনি ঘোষণা করে দিলেন দ্যাট হি উড গিভ এ গ্রেট রিওয়ার্ড, গ্রেট মানে হচ্ছে মহান, রিওয়ার্ড মানে হচ্ছে পুরস্কার, তিনি একটা বড় পুরস্কার দেবেন টু এনিওয়ান, যে কাউকে, যে কেউ আসুক না কেন, যে তাকে এই উত্তরগুলো দিতে পারবে তাকে, হুম উড টিচ হিম, যিনি তাকে শেখাতে পারবেন হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম, কোন সময়টা সঠিক, ফর এভরি অ্যাকশন, প্রতিটি কাজের জন্য, অ্যান্ড হুম ওয়ার দ্য মোস্ট নেসেসারি পিপল, আর কারা সবচেয়ে গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় মানুষ, অ্যান্ড হাউ হি মাইট নিউ, এবং কিভাবে তিনি জানতে পারবেন হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, মানে কোন কাজটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। তো এগুলো যে বলতে পারবে তাকেই তিনি একটা বড় পুরস্কার দেবেন। সংক্ষেপে বললে রাজা ঠিক করলেন যে যদি কেউ তাকে শেখাতে পারে ঠিক কখন কি করলে ভালো হবে, কার পরামর্শ শুনতে হবে, আর কোন কাজটা সব থেকে জরুরি, তাহলে তিনি তাকে বড়সড় একটি পুরস্কার দেবেন। আর সেই কথা তিনি সারা রাজ্যে ঢাকঢোল পিটিয়ে জানিয়ে দিলেন। চলো এরপর, অ্যান্ড লার্নড মেন, এবং জ্ঞানী লোকেরা কেম টু দ্য জার, রাজার কাছে এলেন, বাট দে অল আনসার, কিন্তু তারা সবাই উত্তর দিলেন হিজ কোয়েশ্চেন্স, তার প্রশ্নগুলির ডিফারেন্টলি, মানে ভিন্ন ভিন্ন ভাবে। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন, প্রথম প্রশ্নের উত্তরে, রিপ্লাই মানে হচ্ছে উত্তরে, প্রতি উত্তর যেটাকে বলা হয়, তো প্রথম প্রশ্নের উত্তরে সাম সেড দ্যাট, কেউ কেউ বললেন যে টু নিউ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের সঠিক সময় জানতে ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স, আগে থেকেই বানাতে হবে। কি বানাতে হবে? ড্র আপ মানে হচ্ছে বানানো, ঠিক আছে? তো এখানে দেখো ড্র আপ মানে হচ্ছে প্রস্তুতি করা বা তৈরি করা। তো কি বানাবে? এ টেবিল অফ ডেজ, মান্থস অ্যান্ড ইয়ার্স, মানে দিন, মাস ও বছরের একটি তালিকা, অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, আর সেটা মেনেই কঠোরভাবে জীবনযাপন করতে হবে। তো কেউ প্রথম উত্তরে কেউ কেউ কি বললো যে রাজাকে একটা লিস্ট তৈরি করতে হবে দিন, বছর, মাস, এই সমস্ত কিছুর, এবং সেই প্রত্যেকটা দিনে কি কাজ করবে সেই লিস্টটা তৈরি করার পর সেই লিস্ট অনুযায়ী স্ট্রিক্টলি তাকে কাজ করতে হবে। এরপর কি বলছে? অনলি দাস সেড দে, একমাত্র এভাবেই তাদের মতে কুড এভরিথিং বি ডান, সবকিছু কাজ করা যেতে পারে অ্যাট ইটস প্রপার টাইম, তো এর ঠিকঠাক সময়। তো রাজা চেয়েছিল যে ঠিক সময় ঠিক কাজ করতে। কেউ কেউ মতামত কি দিচ্ছে যে ঠিক একটা রুটিন করতে হবে, একটা শিডিউল করতে হবে, শুধুমাত্র দিনের নয়, মাস, বছর, এই সমস্ত কিছু, এবং সেটাকে স্ট্রিক্টলি ফলো করতে হবে, তবেই কিন্তু রাজা ঠিক সময় ঠিক কাজ করতে পারবে। সংক্ষেপে দেখলে অনেক জ্ঞানী মানুষ বা ব্যক্তিরা রাজার কাছে এলেন, কিন্তু সবাই ভিন্ন ভিন্ন উত্তর দিলেন। প্রথম প্রশ্নের উত্তরে কেউ বললেন প্রতিটি কাজের সময় যদি ঠিকঠাকভাবে আমাদের জানতে হয় তাহলে আগে থেকেই মাস, দিন ও বছরের একটা নির্দিষ্ট সময়সূচি বানাতে হবে, এবং সেটি কড়াকড়ি অনুসরণ করলেই তবে ঠিকঠাক সময়ে কাজ করা সম্ভব। চলো এরপর, আদার্স ডিক্লেয়ার্ড, অন্যজনরা বললেন দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল, যে এটা হচ্ছে অসম্ভব, টু ডিসাইড, এটা নির্ধারণ করা, বিফোর হ্যান্ড, বিফোর হ্যান্ড মানে হচ্ছে দেখো এখানে লেখা আছে আগে থেকেই বা পূর্বেই, মানে আগে থেকেই নির্ধারণ করাটা হচ্ছে ইম্পসিবল, একদমই অসম্ভব। দ্যাট রাইট টাইম ফর এভরি অ্যাকশন, কোনটা ইম্পসিবল? যে প্রত্যেকটা কাজের সঠিক সময় নির্ধারণ করাটা। বাট দ্যাট, কিন্তু তারা বললেন নট লেটিং ওয়ান সেলফ বি অ্যাবজর্ব, কিন্তু কি বলছেন তারা? যে নিজেকে সম্পূর্ণ ডুবিয়ে না রেখে ইন আইডল পাস্ট টাইমস, অপ্রয়োজনীয় বিনোদনে মানে অতীতের সময় নিজেকে মগ্ন না রেখে, ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু, প্রত্যেকটা মানুষের করা উচিত বা সবসময় লক্ষ্য রাখা উচিত অল দ্যাট ওয়াজ গোয়িং অন, চারপাশে কি ঘটছে তার প্রতি। তো রাজাকে কি উপদেশ দিচ্ছে? আরো অন্যান্য লোকেরা বলছে যে সবসময় এটা করাটা সম্ভব নয়, যে প্রত্যেকটা কাজের আর কি নিখুঁত সময় বার করা,
তো এখানে তারা বলছে যে রাজাকে পুরনো বিনোদন বা পুরনো সময়ে নিজেকে নিমজ্জিত না করে সবসময় খেয়াল রাখতে হবে চারপাশে প্রতি, মানে চারপাশে কি ঘটছে, অ্যান্ড দেন ডু, এবং তারপর উচিত হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, যেটা সবচেয়ে প্রয়োজনীয় কাজ। তো বলতে চাইছে যে চারপাশটা দেখতে হবে, চারপাশে কি ঘটছে, কোথাও যুদ্ধ হচ্ছে, কোথাও আবার রাজ্য ভেঙে যাচ্ছে, এই সমস্ত কিছু তাকে লক্ষ্য রাখতে হবে এবং সেই বুঝেই তাকে কাজ করতে হবে। আগে থেকেই প্ল্যান করলে কি হবে, ধরে নাও আমি আজকে একটা প্ল্যান করলাম, 1 মাস পরে একটা প্ল্যান করলাম, এবং সবসময় তো প্ল্যান অনুযায়ী কাজ হয় না, ঠিক? তো এখানে একদল বলছে যে আপনাকে চারপাশে খেয়াল রাখতে হবে যে চারপাশে কি ঘটতে চলছে, কি আশপাশের মধ্যে কোন রাজ্যে কি হচ্ছে, সেগুলো তোমাকে খেয়াল রাখতে হবে, তবেই তুমি একটা ঠিকঠাক ডিসিশন নিতে পারবে। ঠিক আছে, তো আশা করছি তোমরা বুঝতে পারলে। এরপরে আদার এগেন সেড, আবার অন্যরা বলল দ্যাট হাউএভার অ্যাটেন্টিভ, যতই মনোযোগ হন না কেন, দ্য জার মাইট বি, রাজাই হন না কেন, টু হোয়াট ওয়াজ গোয়িং অন, চারপাশে কি ঘটছে তা নিয়ে, ইট ওয়াজ ইম্পসিবল, তবুও সম্ভব নয়, ফর ওয়ান ম্যান, একজন মানুষের পক্ষে, টু ডিসাইড কারেক্টলি, ঠিকভাবে সিদ্ধান্ত নেওয়া, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেক কাজের সঠিক সময় সম্পর্কে জানার। তো কি বলছে, আবার একদল বলছে কি যে যতই আপনি আগে থেকে আশপাশে সমস্ত কিছু দেখুন না কেন, তাও কিন্তু সম্ভব নয় একজন মানুষের প্রতি সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নেওয়া। বাট দ্যাট হি শুড হ্যাভ, কিন্তু তাদের মতে তার থাকা উচিত, এ কাউন্সিল অফ ওয়াইজ মেন, কাউন্সিল মানে হচ্ছে পরামর্শদাতার দল বা পরিষদ, ঠিক আছে, মন্ত্রিসভা যে পরিষদ হয় সেরকম একটা পরিষদ থাকা উচিত, কাদের, জ্ঞানী মানুষদের বা জ্ঞানী লোকদের, হু উড হেল্প হিম, যারা তাকে সাহায্য করবে, টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, প্রত্যেকটা কাজে সঠিক সময় ঠিক করতে। মানে একদল বলছে যে আপনার একটা ক্যালেন্ডার তৈরি করা উচিত, আবার একদল বলছে যে না, ক্যালেন্ডার তৈরি করলে ঠিক সময়ে ঠিক কাজটা আমরা করতে পারবো না, আগে থেকেই আমাদের আশপাশের পরিস্থিতি অনেকভাবে চেঞ্জ হতে পারে, সেটা করা যাবে না। তো কেউ বলছে যে তাহলে আপনি এক কাজ করতে পারেন যে আশপাশের পরিস্থিতির ওপর লক্ষ্য রাখতে পারেন এবং তারপর ডিসিশন নিতে পারেন। আবার একদল বলছে যে রাজার একার পক্ষে ডিসিশন নেওয়া কিন্তু সম্ভব নয়, একজন ব্যক্তি দ্বারা চারপাশের অবজারভেশন করা কিন্তু সম্ভব নয়। তো তারা বলছে যে আপনি এক কাজ করতে পারেন, আপনি একটা মন্ত্রী পরিষদ বসাতে পারেন বিভিন্ন জ্ঞানী মানুষদের, যারা আর কি আপনাকে সাহায্য করবে এই কাজগুলি করতে। এরপরে ইকুয়ালি ভেরিয়াস ওয়ার দ্য আনসার, উত্তরগুলো ছিল ততটাই ভিন্ন ভিন্ন টু দ্য সেকেন্ড কোশ্চেন, দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রেও। তো প্রথম প্রশ্নটা কি ছিল যে সঠিক সময় কোনটা, যে সময়ে আর কি কাজ করা যাবে, সঠিক সময় সঠিক কাজ, তো সেটার উত্তর আলাদা আলাদা লোক আলাদা আলাদাভাবে দিয়েছিল। দ্বিতীয় যে প্রশ্নটা ছিল মানে সঠিক মানুষ কারা, যাদের উপর তিনি বিশ্বাস করবেন, যাদের কথায় তিনি বিশ্বাস করবেন, তো এই দ্বিতীয় প্রশ্নটা যেটা ছিল সেটারও উত্তর ভিন্ন ভিন্ন ছিল। সাম সেড, কেউ কেউ বললেন দ্য পিপল দ্য জার মোস্ট নিডেড, মানে যেসব মানুষদের রাজার বেশি প্রয়োজন, ওয়্যার দ্য কাউন্সিলার্স, তারা হলেন তার পরামর্শদাতারা। আদার, আর কেউ কেউ অন্যজনেরা বললে দ্য প্রিস্টস, অর্থাৎ ধর্মযাচকরা মানে পুরোহিতরা আর কি। আদার্স, আবার অন্যজনরা বলছে ডক্টরস, মানে চিকিৎসকরাই হচ্ছে সবচেয়ে দরকারি। ওয়াইল সাম সেড, অন্যদিকে কেউ কেউ বলল দ্য ওয়ারিয়ার্স, সেনারা, ওয়ার দ্য মোস্ট নেসেসারি, সবচেয়ে বেশি দরকারি। তো এখানে আমরা যদি সংক্ষেপে দেখি, দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রেও উত্তরগুলো ভিন্ন ভিন্ন ছিল। কেউ বলছে রাজার সবচেয়ে প্রয়োজনীয় মানুষ হচ্ছেন তার পরামর্শদাতারাই, আবার কেউ কেউ বলছেন যে ধর্মগুরু বা পুরোহিতরাই হচ্ছেন তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেউ কেউ বলছে ডাক্তার গুরুত্বপূর্ণ, আবার কেউ কেউ বলছে তার সবচেয়ে দরকারি মানুষ হচ্ছে যে যোদ্ধারা। এরপর টু দ্য থার্ড কোশ্চেন, তৃতীয় প্রশ্নের উত্তরে, তৃতীয় প্রশ্নটা কি ছিল যে সঠিক কাজ কোনটা, কোন কাজটা করতে হবে। অ্যাজ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন, যা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি। সাম রিপ্লাইড, কেউ কেউ বলল বা উত্তর দিল দ্যাট মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড, যে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়াজ সায়েন্স, সেটা হচ্ছে বিজ্ঞান। আদার সেড, কেউ কেউ বলল ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, মানে সেনাবিদ্যায় হচ্ছে আসল দক্ষতার
অ্যান্ড আদার এগেন এবং অন্যরা বলল দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ারশিপ, যে ধর্মীয় উপাসনা করাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো তৃতীয় প্রশ্নটার ক্ষেত্রেও আলাদা আলাদা উত্তর এলো। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি, সেটার উত্তরে কেউ বলছে যে বিজ্ঞান সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেউ বলছে যুদ্ধবিদ্যার যে পারদর্শিতা সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আবার কেউ বলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ঈশ্বরের উপাসনা করা। তো এরপর বলছে অল দ্য আনসার বিং ডিফারেন্ট, সব উত্তরই যখন আলাদা আলাদা ছিল, দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, সবাই আলাদা আলাদা উত্তর দিচ্ছে, তো রাজা তখন কারোর উত্তরকে সঠিক বলে মনে করলেন না। অ্যান্ড গিভ দ্য রিওয়ার্ড টু নান, এবং কাউকে পুরস্কার দিলেন না। বাট স্টিল উইশিং টু ফাইন্ড, কিন্তু এখনো জানতে চেয়ে দ্য রাইট আনসার টু হিজ কোয়েশ্চেন্স, তার প্রশ্নগুলির সঠিক উত্তর, হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট, তিনি ঠিক করলেন একজন সন্ন্যাসীর সাথে দেখা করবেন। ওয়াইডলি রিনাউন্ড, হারমিট মানে হচ্ছে এখানে দেখো সন্ন্যাসী বা নির্জনবাসী, যে একাকিত্বে থাকে, আর রিনাউন্ড মানে হচ্ছে প্রসিদ্ধ বা বিখ্যাত, ঠিক আছে। আর এখানে আরেকটা আছে উড, উড মানে কিন্তু আমরা জানি কাঠ, কিন্তু এখানে এ উড ব্যবহার করা হয়েছে। উড সাধারণত আনকাউন্টেবল নাউন, তাই এর আগে এ বা অ্যান্ড বুঝতে পারে না, কিন্তু এখানে এ ব্যবহার করা হয়েছে, তার মানে এখানে উডকে ব্যবহার করে একটা গোটা জঙ্গলকে বোঝানো হয়েছে। বোঝা গেল? তো এখানে কি বলতে চাইছে, যে যিনি তার জ্ঞানের জন্য অনেক প্রসিদ্ধ ছিলেন, দেখো ওয়াইডলি রিনাউন্ড, প্রসিদ্ধ ছিলেন ফর হিজ উইজডম, তার জ্ঞানের জন্য, উইজডম মানে হচ্ছে জ্ঞান। দ্য হারমিট লিভড ইন এ উড, সেই সন্ন্যাসীটি একটি জঙ্গলের মধ্যে থাকতেন। হুইচ হি নেভার কুইটেড, কুইট মানে হচ্ছে ত্যাগ করা, কুইটেড মানে হচ্ছে তিনি ছাড়তেন না, তো যে জায়গাটা, যে জঙ্গলটা তিনি কখনোই ছাড়তেন না, মানে জঙ্গল ছেড়ে তিনি কখনোই বাইরে যেতেন না। অ্যান্ড হি রিসিভড নান বাট দ্য কমন ফোক, তো তিনি কেবলমাত্র তাদেরকেই দেখা করতেন। রিসিভ মানে হচ্ছে নেওয়া, বাট এখানে রিসিভ মানে হচ্ছে দেখা করা। নান বাট কমন ফোক, কমন মানে হচ্ছে সাধারণ, আর ফোক মানে হচ্ছে মানুষজন, তো তিনি সাধারণ মানুষজনের সঙ্গেই দেখা করতেন। সো দ্য জার পুট অন সিম্পল ক্লোথস, তাই রাজা সাধারণ পোশাক পরে নিলেন। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিট সেল, এবং সাধুর কুঠিরে পৌঁছানোর আগেই ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, তো তিনি ঘোড়ায় চড়ে আসছিলেন, তো যে সন্ন্যাসীটার কুঠিরের আগেই তিনি কি করলেন, তার ঘোড়া থেকে নেমে পড়লেন। ডিসমাউন্টেড মানে হচ্ছে ঘোড়া থেকে বা কোনো একটা যানবাহন থেকে নেমে পড়া। অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, আর তার সাথে তার যে রক্ষীরা ছিল সেই রক্ষীকে, দেহরক্ষীকে পেছনেই রেখে এলো। ওয়েন্ট অন অ্যালোন, এবং তিনি একা একাই সামনে এগিয়ে এলেন। তো আমরা একটু সংক্ষেপে যদি দেখি, যে সবাই ভিন্ন ভিন্ন উত্তর দেওয়ায় রাজা কারোর কথাই মেনে নিলেন না এবং কাউকেই পুরস্কার দিলেন না, কিন্তু প্রশ্নগুলোর সঠিক উত্তর জানার ইচ্ছায় তিনি কি করলেন, একজন জ্ঞানী সন্ন্যাসীর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। সেই সন্ন্যাসী শুধু সাধারণ মানুষদের সাথে দেখা করতেন এবং জঙ্গলের মধ্যেই থাকতেন, তাই রাজা সাধারণ পোশাক পরে দেহরক্ষীদের পেছনে রেখে ঘোড়া থেকে নেমে একাই কুঠিরের মধ্যে এগিয়ে গেলেন। তো আশা করছি তোমরা আজকের ক্লাস বুঝতে পারলে। আজকে এত দূর অবধি, এর পরের যে দুটো পেজ পড়ে আছে সেটা আমরা নেক্সট কন্টিনিউ করব। তো এখানে তোমাদের একটা জিনিস আমি বলবো, যে আজকের যে পড়াটা আছে সেটা পারলে 2-3 বার রিভাইজ করে নিও বাড়িতে, আর খুব ভালোভাবে যে যে ওয়ার্ড নোটগুলো আমি এখানে লাল কালারে হাইলাইট করেছি সেগুলোকে একটুখানি মুখস্থ করে নিও।